রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের আগুন ২.৫ ঘন্টায় নিয়ন্ত্রণে। এখনো বাইরে খোলা মাঠে অনেক রোগী। মুমূর্ষু রোগীদের সরিয়ে নেওয়া হয়েছে বিভিন্ন হাসপাতালে। সবগুলো কাগজপত্র টাকা পয়সা সবগুলো বেডে রয়েছে। রোগীর লোকগুলো বের হইতেছে, বের হওয়ার পর বলতেছে আগুন লাগছে, কোথাও যে আগুন, শুধু ধোয়া আর ধোয়া। ঘুরে ঘুরে স্ক্রুটিনি করতেছি এবং যেগুলো মেজর প্রবলেম দেখতেছে আমরা ওইভাবে ম্যানেজ করতেছি। সব রোগী এখান থেকে পার্শ্ববর্তী হসপিটালের আইসিইউ গুলোতে ট্রান্সফার করা হয়েছে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময়ের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি এবং আমি জাফর সাদিক। রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের আগুন ২.৫ ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে, কিন্তু এখনও হাসপাতালের বাইরে খোলা মাঠে রোগীদের রাখা হয়েছে। মুমূর্ষু রোগীদের এরই মধ্যে স্থানান্তর করা হয়েছে আশপাশের হাসপাতালে। প্রাথমিকভাবে হাসপাতালের নিচতলার গোডাউন থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। এই মুহূর্তে সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে আছেন রিপোর্টার ওমর ফারুক। আমরা এ বিষয়ে বিস্তারিত জানতে চলে যাচ্ছি তার কাছে। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে যে আগুন লাগার ঘটনা, সেই আগুন লাগার ঘটনার পর পুরো দেশ জুড়ে উৎকণ্ঠা এবং উদ্বেগ ছড়িয়ে পড়েছে এবং এই মুহূর্তে আমরা মুহুর্মুহু অ্যাম্বুলেন্সের সাইরেনের শব্দ শুনতে পাচ্ছি পুরো হাসপাতাল জুড়ে। রাজধানীতে যত হাসপাতাল রয়েছে সকল হাসপাতাল থেকে এখানে ছুটে এসেছে। আমরা এই খবর পাওয়ার সাথে সাথে গণমাধ্যমের কর্মীরা যখন এখানে আসছিল, আমরা দেখেছি যে এই নগরীর যতগুলো পথ রয়েছে সবগুলো পথ দিয়ে সকল হাসপাতালের দিকে রোগীদেরকে নিয়ে তারা হাসপাতালের দিকে ছুটে যাচ্ছেন এবং এখান থেকে এই শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রোগীদেরকে নিরাপদে জায়গায় ফিরিয়ে নেওয়ার জন্য সেখানে অ্যাম্বুলেন্সগুলো এখানে ছুটে এসেছেন। এবং এই খবর পাওয়ার সাথে সাথে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা যেমনি এসেছেন, তেমনি স্বরাষ্ট্রমন্ত্রী এসেছেন এখানে, স্বাস্থ্যমন্ত্রী সহ অন্যান্য যারা দায়িত্বশীল কর্মকর্তা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। আমরা যতদূর তাদের সাথে কথা বলে যেই তথ্যগুলো আমরা এখন পর্যন্ত বলতে পারি সেটি হচ্ছে যে এই ঘটনার ঘটেছিল সন্ধ্যা ৬টার দিকে এবং এরপর এখানে আগুন নেভানোর জন্য দমকল বাহিনীর সদস্যরা এখানে আসেন এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে হাসপাতালের একজন কর্মকর্তা, হাসপাতালের পরিচালক এখানে আছেন। আমি আপনার কাছে একটু জানতে চাইবো যে এখন আসলে সবশেষ কি অবস্থা? সর্বশেষ পরিস্থিতি হলো আমাদের আগুন এখন নিয়ন্ত্রণে আছে। আমরা আমাদের রুগীদের যারা ভর্তি ছিল তাদেরকে সেফলি নিরাপদে আমরা বিভিন্ন হাসপাতালে রেফার করে দিয়েছি। ঢাকা মেডিকেল, মুগদা মেডিকেল, সলিমুল্লাহ মেডিকেল এবং কুর্মিটোলা মেডিকেল কলেজে আমরা এগুলো ট্রান্সফার করে দিয়েছে। কিছু রুগী এখনও তারা হস্তান্তর হয়নি, তারা আমাদের পরিস্থিতি ভালো হলে তাদেরকে আবার আমরা হাসপাতালে নিয়ে আমরা চিকিৎসা দেব। আপনি কি একটু আমাদেরকে বলবেন যে মোট কত রোগী এখানে ছিলেন এবং কত সংখ্যায় আপনারা এখন পর্যন্ত তাদেরকে সরিয়ে ফেলতে পেরেছেন? আমাদের এখানে 1100 থেকে 1200 রোগী ভর্তি ছিল। আমরা একজ্যাক্ট সংখ্যাটা এই মুহূর্তে বলতে পারছি না। 1100 থেকে 1200 রোগী আমরা বিভিন্ন জায়গায় স্থানান্তর করেছি। মোটামুটি এমনিতে যারা আইসিইউতে ছিলেন এবং গুরুতর যারা অসুস্থ, আইসিইউতে 10 বেডের আমাদের আইসিইউ ছিল, তাদেরকে আমরা বিভিন্ন আইসিইউ কথা বলে আমরা বিভিন্ন আইসিইউতে তাদেরকে নিরাপদে স্থানান্তর করেছি। একটু বলবেন যে আগুনটা কিভাবে লেগেছে এবং এখন আসলে আগুনের নিয়ন্ত্রণ শুনতে পাচ্ছি, কিন্তু এখন আসলে পুরোপুরি নির্বাপন করা বা কোন অবস্থায় আছে? আসলে আমাদের মাগরিবের নামাজের সময় 3 তলায় একটা শিশু ওয়ার্ডে একটি আগুনের সূত্রপাত হয়। ধারণা করা হচ্ছে শর্ট সার্কিটে, এটা তদন্ত করে পুরোপুরি বলা যাবে না কি কারণে হয়েছে। পরবর্তীতে আগুন ছড়িয়ে যায়। ফায়ার ব্রিগেড আস্তে আস্তে এটা দোতলা থেকে 3 তলা থেকে দোতলা থেকে একটি হাসপাতালের উত্তর পশ্চানে এটা হলো নিচে স্টোরে যায় পর্যন্ত এটি বিস্তৃতি লাভ করে। বর্তমানে এখন আগুন নিয়ন্ত্রণে আছে। এখন হলো আমাদের প্রায় 12-13টি ফায়ার ব্রিগেডের ইউনিট এখানে আসছে, এখন নিয়ন্ত্রণাধীন আছে। কোনো আগুনের কারণে কি কোনো ক্ষয়ক্ষতি হয়েছে? এই আগুনের কারণে আমাদের রুগীদের কেউ হতাহত হয় নাই। শুধু রুগী না, আমাদের কর্মচারী, কর্মকর্তা, ছাত্র যারা সহায়তা করেছে তারাও কেউ হতাহত হয়নি। নিরাপদে সবাইকে আমরা স্থানান্তর করতে পারি। হাসপাতাল তো অনেক একটি স্পর্শকাতর জায়গা এবং সেখানে তো পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকার কথা।
তো আমরা যতটুকু জানতে পেরেছি যে ফায়ার ব্রিগেডের সাথে কথা বলে যে প্রাথমিকভাবে তারা আসলে পানির সংকটে পড়েছিল, এটা কেন হয়েছে? হ্যাঁ, পানির সংকটে প্রথমে যেহেতু আমরা লাইনকে বন্ধ করে দেওয়া হয়েছিল, বিদ্যুৎ অন্ধকার ছিল, যার কারণে পানির সোর্সটা খুঁজে পাচ্ছিল না। পরে টর্চের সাহায্যে আমরা পানির সোর্সটা আমরা খুঁজে পাই, পানির সরবরাহ। মানে স্টোর রুমের কি অবস্থা? স্টোর রুমে কি ধরনের? স্টোরে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, এটা আমরা পরবর্তীতে নিরূপণ করতে পারবো কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে। এমনিতে আপনাদের অগ্নি নির্বাপনের জন্য যেসব ব্যবস্থা থাকার কথা, আপনি জেনে খুশি হবেন, গত 1.5 মাস আগে আমরা অগ্নি নির্বাহকের এখানে আমরা রিহার্সাল হয়েছে। এটা হলো ফায়ার ব্রিগেডের উদ্যোগে রিহার্সাল, যার কারণে আমাদের কর্মচারী কর্মকর্তা নার্সরা 1.5 মাস আগে তারা ট্রেনিং নিয়েছে হাউ টু ইভ্যাকুয়েট কুইকলি, যার কারণে আমরা খুব কুইকলি রুগীগুলো সরাতে পেরেছি, কারণ 1.5 মাস আগেই তাদেরকে এই ব্যাপারে ট্রেনিং দেওয়া হয়েছে। জি, আপনাকে অনেক ধন্যবাদ। রাব্বি, আপনি শুনছিলেন, আমি হাসপাতালের পরিচালকের সাথে কথা বলছিলাম। তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে কিভাবে এই ঘটনার সূত্রপাত হয়েছে, হতাহতের কি অবস্থা এবং এখনো পর্যন্ত মানে রোগীদেরকে সরিয়ে নেওয়ার কি অবস্থা রয়েছে। যে আমরা এখন এখানে যারা রোগীদের স্বজন আছেন তারা কেউ কথা বলতে চাচ্ছেন, অনেকেই তাদের স্বজনদেরকে খুঁজছেন। রাজারহাট থানার এক রোগী ভর্তি হয়েছে, 3 দিন তারা পাওয়া যাইতেছে না, কোথায় আছে না আছে খুঁজে পাওয়া যাইতেছে না। মানে আপনাদের রোগীর সাথে কেউ ছিল না? রোগীর সাথে লোক আছে, তাকেও পাইতেছি না, কই আছে নাই কোনো খোঁজ খবর পাইতেছি। মানে কোনো ফোন দেননি? ফোনে পাইতেছি না। এখন শুনলাম অ্যাম্বুলেন্সকে ঢাকা মেডিকেল নিয়ে গেছে, এরকম শুনতেছি। আপনার কি সমস্যা? আমার একজন রুগী আছেন এখানে 4 নম্বর ওয়ার্ডে ছিল, 5-এতে, এই মহিলা রুগী সুরাইয়া বেগম, আমার খালা। ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কোনো ট্রেসও পাওয়া যাচ্ছে না। ওনার সঙ্গে একটা মোবাইল ছিল। আমরা বিকালের কাজের জন্য সবাই বাইরে গিয়েছিলাম, বাইরে যাওয়ার কারণে তার কাছে একাই মোবাইল ছিল, কিন্তু মোবাইলের ফোনের সঙ্গে তার সাথে আমরা কোনো সংযোগ করতে পারছি না। আমরা এই জন্য খুব দুশ্চিন্তার মধ্যে আছি সবাই। যে রাব্বি, আপনি শুনছিলেন আসলে যেমনটি হাসপাতালের পরিচালক বলছিলেন যেখানে 1100 থেকে 1200 রোগী এবং এখন প্রাথমিকভাবে হাসপাতাল এবং প্রশাসনে যারা রয়েছেন তাদের মূল যেই মনোযোগের কেন্দ্রে রয়েছে সেটি হচ্ছে যে এই রোগীদেরকে নিরাপদে অন্য হাসপাতালে স্থানান্তর করা। আপনারা জানেন যে হাসপাতালে যারা আসেন তারা অনেক জটিল অবস্থাতেই তারা আসলে না পড়লে আসলে এখানে ভর্তি হন না। তো সেই কারণেই আসলে তাৎক্ষণিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষ মনে করছেন এবং প্রশাসন মনে করছেন যে যারা রোগী আছেন তাদেরকে প্রথমত যে কোনো একটি ভালো হাসপাতালে বা যে কোনো একটি হাসপাতালে তাদেরকে স্থানান্তরিত করাটাই হচ্ছে প্রধান কর্তব্য এবং সেটি তারা করছেন বলে কিছুক্ষণ আগে স্বরাষ্ট্রমন্ত্রী এসেছিলেন, তিনি আমাদেরকে এই তথ্য জানিয়েছেন। এবং আমরা জানি যে পুরো দেশে এই ঘটনায় উদ্বেগ এবং উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। তবে আশার কথা হচ্ছে যে এখনো পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ এবং ফায়ার ব্রিগেডের সাথে কথা বলে যে তথ্য আমরা পেয়েছি, তারা যেটি বলছেন যে কোনো ধরনের আগুনের কারণে কোনো ধরনের হতাহত বা কোনো জানমালের কোনো ধরনের ক্ষতি হয়নি বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং আমি শুরুতেই যেটি বলছিলাম যে পুরো রাজধানী, পুরো ঢাকার যত হাসপাতাল রয়েছে, যত অ্যাম্বুলেন্স সার্ভিস রয়েছে, সকল অ্যাম্বুলেন্স সার্ভিসের এই সন্ধ্যায়, আজকে এই শুক্রবারের সন্ধ্যায় সবার গন্তব্য হচ্ছে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল। ফায়ার ব্রিগেডের টিম এখনো কাজ করছেন। দর্শক, আমরা জেনেছি যে রাজধানীর সকল হাসপাতালে এই হাসপাতালে যারা চিকিৎসাধীন ছিলেন তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে এবং যারা গুরুতর এবং আইসিইউতে ছিলেন 10-12 জনের মতো তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং এখানে এই আগুন লাগার ঘটনার পরে উদ্ধার অভিযানে যারা অংশ নিয়েছেন তাদের অভিজ্ঞতাও আমরা শুনেছি। এখানে এই হাসপাতালের যারা নার্স রয়েছেন, বয় রয়েছেন এবং রোগীদের স্বজন রয়েছেন, এলাকাবাসী রয়েছেন, সবাই এই উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন এবং হাত লাগিয়েছেন। এবং হাসপাতাল কর্তৃপক্ষ যেটি দাবি করছেন যে 1100-1200 রোগীর অধিকাংশ অর্থাৎ বেশিরভাগ 90% রোগীকে এরই মধ্যে অন্য হাসপাতালে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে। সেটি যদি তাদের দাবি যদি পুরোপুরি সত্য হয় তাহলে এটি বলতেই হবে যে খুবই সফলতার সাথেই এতগুলো রোগীকে তারা সরিয়ে ফেলতে পেরেছেন। এবং সেই ক্ষেত্রে নিশ্চয়ই এখানে যারা এই উদ্ধার অভিযানে, উদ্ধার তৎপরতায় যারা
সম্পৃক্ত ছিলেন তারা অবশ্যই ধন্যবাদ এবং কৃতিত্ব দাবি করতে পারেন। এখনো পর্যন্ত আমরা যতদূর জানি যে এই হাসপাতালের যে দুই পাশে যেই মাঠ রয়েছে সেই মাঠে অনেকেই আশ্রয় নিয়েছেন। তবে আমরা গণমাধ্যমের মাধ্যমে এখানে যারা রোগীদের স্বজন আছেন তাদের উদ্দেশ্যে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে তথ্য জানিয়ে দিতে চাই। সেটি হচ্ছে যে যারা এখানে রোগীদেরকে খুঁজছেন তারা আসলে এখানে রোগীদেরকে পাবেন না। যারা একদম গুরুতর যারা রোগী তারা প্রাথমিকভাবে প্রধানত তারা ঢাকা মেডিকেল কলেজে খোঁজ নিতে পারেন এবং ঢাকা মেডিকেল সহ অন্যান্য হাসপাতালেও তারা খোঁজ নিতে পারেন। এখন যেহেতু রোগীদেরকে এখান থেকে ইভাকুয়েট করা বা তাদেরকে এখান থেকে সরিয়ে নেওয়াটাই প্রধান কাজ, সেই কারণে হয়তো তাৎক্ষণিকভাবে এখানে কোনো তথ্য কেন্দ্র হাসপাতালের পক্ষ থেকে করা সম্ভব হয়নি। সেটিও নিশ্চয়ই হাসপাতাল কর্তৃপক্ষ সেটি নিশ্চয়ই খেয়াল রাখবেন। কিছুক্ষণ আগে একজন স্বজন বলছিলেন যে তার স্বজনকে রোগীকে তারা খুঁজে পাচ্ছেন না। তিনি আমাদেরকে এখন আবার জানাচ্ছেন যে তারা খবর পেয়েছেন যে ঢাকা মেডিকেলে হাসপাতালে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে একের পর এক অ্যাম্বুলেন্স এখানে আসছে এবং এই অ্যাম্বুলেন্স আসার কারণে এবং এই গাড়ি চলার কারণে তীব্র যানজটেরও তৈরি হয়েছে। তবে সেই যানজটকে নিয়ন্ত্রণ রেখে অ্যাম্বুলেন্সগুলো যেন রোগীদেরকে নিয়ে হাসপাতালে চলে যেতে পারে সেটিকেই আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পক্ষ থেকে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং সেখানেও ট্রাফিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে আসলে সেটিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে সামনেই অনেকগুলো অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে রয়েছে। আমরা ধারণা করছি যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেক রোগী এখানে আসলে অবস্থান নিয়ে আছেন। অনেকেই এখানে আসলে কোথায় যাবেন বা কোন দিকে যাবেন আসলে সবাই সেটা আসলে ঠিক করে উঠতে পারেননি। আপনি কি মানে ঘটনার সময় কোন ওয়ার্ডে ছিলেন, আপনার কি অবস্থা? তিনতলায় ছিলাম, যখন আগুন লেগেছে তখন আমরা নিচে নামার জন্য চেষ্টা করছি, নেমেছি। নেমে এখন আমরা নিচে বসে আছি গাড়ির অপেক্ষায়। এখন মানে আপনারা মানে কিভাবে কোথায় যাবেন বা কি কোনো কিছু মানে কোনো সিদ্ধান্ত নিতে পেরেছেন? এখন বাসায় চলে যাব আমরা আমাদের রোগী নিয়ে। মানে রোগী বাসায় নিবেন, মানে চিকিৎসার কি হবে, ওনার কি অবস্থা? আর এক সপ্তাহ পরে নিয়ে আসবো, আবার আসবো। হ্যাঁ রাব্বি, আপনি শুনছিলেন আসলে যাদের কিছুদিনের জন্য বাড়ি ফিরে গেলেও তেমন সমস্যা হবে না এবং সেই ক্ষেত্রে সেই ধরনের রোগীরা আসলে অনেকে বাড়ি ফিরে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে সামনে অ্যাম্বুলেন্স এবং সেই অ্যাম্বুলেন্সগুলো অনেক অ্যাম্বুলেন্স এখানে প্রস্তুত রয়েছে। একের পর এক অ্যাম্বুলেন্স আসছে এবং একের পর এক অ্যাম্বুলেন্স রোগীদেরকে নিয়ে চলে যাচ্ছে। তো দর্শকদের যারা এই মাত্র এই সংবাদের সাথে এই খবরের সাথে যুক্ত হয়েছেন তাদেরকে আমরা এই যে আগুন লাগার যে ঘটনা এবং এই আগুন লাগার ঘটনার সাথে সম্পৃক্ত যেসব তথ্য এখন পর্যন্ত জানতে পেরেছি সেগুলি আমি আবারও আপনাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই। আমরা এই ঘটনার উদ্ধার তৎপরতা নিয়ে ফায়ার ব্রিগেড এবং সিভিল ডিফেন্সের মহাপরিচালকের সাথে কথা বলেছিলাম। তার কাছে জানতে চেয়েছিলাম যে উদ্ধার তৎপরতার কেমন ছিল। তিনি আমাদের কাছে অভিযোগ করেছেন যে এবং জানিয়েছেন যে উদ্ধার তৎপরতার প্রাথমিক পর্যায়ে এখানে পানির যেই সরবরাহ থাকার প্রয়োজন ছিল এই রোগীদেরকে এই আগুন নিয়ন্ত্রণ করার জন্য সেটিতে তারা ঘাটতি পেয়েছেন। আধা ঘন্টার মতো ফায়ার ব্রিগেডের কর্মীরা কার্যকরভাবে যে উদ্ধার তৎপরতা এবং আগুন নেভানোর জন্য যেই পানির সরবরাহের দরকার ছিল সেটি তারা আসলে পাননি বলে আমাদেরকে জানিয়েছেন। এই বিষয়ে আমি হাসপাতালের পরিচালকের বক্তব্য জানতে চেয়েছিলাম। তিনি দাবি করেছেন যে তিনি স্বীকারও করেছেন যে প্রাথমিকভাবে পানির সরবরাহ বন্ধ ছিল এবং তিনি যেটি বলছেন যে আগুন লাগার কারণে তারা সতর্কতামূলকভাবে
পুরো হাসপাতালের যে বিদ্যুৎ সংযোগ সেটি বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল নিরাপত্তার কথা মাথায় রেখে, এবং আগুন যেন আরো ছড়িয়ে না যায় সেটিকে মাথায় রেখে। এবং সে কারণেই তারা বলছেন যে যেহেতু পুরো হাসপাতালটি অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়েছিল, এবং সে কারণেই আসলে তারা পানির প্রাথমিক সংকটে পড়তে হয়েছিল বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। এবং এর পাশাপাশি তার কাছে আমরা জানতে চেয়েছিলাম যে এই হাসপাতালে মোট কতজন রোগী ভর্তি ছিলেন এবং তাদের কতজনকে সরিয়ে ফেলা সম্ভব হয়েছে। তিনি আমাদের কাছে দাবি করেছেন যে হাসপাতালে 1100 থেকে 1200 রোগী ভর্তি ছিলেন। তিনি তাৎক্ষণিকভাবে সুনির্দিষ্ট কোনো সংখ্যা আমাদেরকে জানাতে পারেননি। তিনি তাৎক্ষণিকভাবে সেটি জানানো সম্ভব নয় বলে তিনি জানিয়েছেন। নিয়ে যাওয়া সম্ভব হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এই অ্যাম্বুলেন্স গুলো আসলে এখান থেকে হাসপাতালের ভেতরের দিকে এসেছিলেন এবং অ্যাম্বুলেন্সের চালক আমাদেরকে জানিয়ে গেলেন যে এই দিকটাতে এখন আর রোগী নেই। আমরা একদম ভেতরের দিকে এসেছিলাম যেখানে কেবিন ব্লক এবং অন্যান্য ব্লক রয়েছে, এবং সেখানে আসলে ভেতরে রোগী থাকার কথাও না। এখানে আসলে হয়তো বারান্দায় বা অন্য কোথাও রোগী আছে কিনা সেটি হয়তো তারা দেখতে এসেছিলেন। রোগীরা এই হাসপাতালের ভেতর থেকে যেহেতু পুরো হাসপাতালের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল, সেই কারণে আইসিইউর রোগীরা পর্যন্ত মাঠে আশ্রয় নিতে এবং মাঠে অবস্থান নিতে বাধ্য হয়েছিলেন, এবং তারপর সেখান থেকে আইসিইউর রোগীরা পর্যন্ত মাঠে আশ্রয় নিতে এবং রয়েছেন, ফায়ার ব্রিগেডের সদস্যরা রয়েছেন, অ্যাম্বুলেন্স গুলো রয়েছে। আমরা এখন অন্যান্য জায়গায় কি অবস্থা দেখতেছি। আমরা এইদিকে দেখতে পাচ্ছি যে এটি বাতজ্বর এবং হৃদরোগ নিরাময় কেন্দ্র। এই নিরাময় কেন্দ্রের এই বারান্দায় আমরা দেখতে পাচ্ছি যে অনেক রোগী এখানে আসলে একদম বারান্দায় অবস্থান নিয়ে আছেন। বারান্দায় আমরা দেখতে পাচ্ছি যে অনেক রোগী এখানে আসলে একদম বারান্দায় অবস্থান নিয়ে আছেন। সকল রোগী যে চলে গিয়েছেন বিষয়টি আসলে তেমনটি নয়। আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানে স্বরাষ্ট্রমন্ত্রী এসেছিলেন স্বাস্থ্যমন্ত্রী এবং প্রতিমন্ত্রী। তারা এখানে এই খবর পাওয়ার সাথে সাথে এখানে ছুটে এসেছেন, এবং সেই ছুটে আসার পর তারা গণমাধ্যমের কর্মীদের সাথে কথা বলেছেন। এবং সার্বিকভাবে এখন পর্যন্ত যে উদ্ধার তৎপরতা এবং রোগীকে সরিয়ে নেওয়ার যে কার্যক্রম, সেই সরিয়ে নেওয়ার কার্যক্রমে তারা সন্তোষ প্রকাশ করেছেন। আমরা দেখতে পাচ্ছি যে আরেকজন রোগী তাকে অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করা হচ্ছে। এভাবে আসলে রাজধানীর থেকে কত অ্যাম্বুলেন্স আসলে এই উদ্ধার অভিযানে অংশ নিয়েছে, এই প্রশ্ন আমি করেছিলাম এখানে যারা উদ্ধার তৎপরতার সাথে সম্পৃক্ত। তারা বলছেন যে তাদের ভাষায় যে অগণিত অ্যাম্বুলেন্স এখানে এসেছে। তারা আসলে কেউ বলতে পারেননি যে তাৎক্ষণিকভাবে আসলে কত অ্যাম্বুলেন্স এই উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছে। এবং সব মিলিয়ে যেটি হাসপাতাল কর্তৃপক্ষ এবং প্রশাসনের পক্ষ থেকে এবং স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে মুমূর্ষু রোগী সহ আরো যারা রোগী ছিলেন, মুমূর্ষু রোগীদেরকে প্রাথমিকভাবে প্রথমেই এখান থেকে সরিয়ে ফেলা হয়ে এখান থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, এবং এখন অন্যান্য যারা রোগী রয়েছেন তাদেরকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। দর্শক, আপনারা দেখছেন শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে আজ সন্ধ্যা 6টার দিকে যে আগুন লাগার ঘটনা ঘটেছে, এবং সেই আগুন লাগার ঘটনায় পুরো দেশ জুড়ে যে উদ্বেগ এবং উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে, সেই উদ্বেগ এবং উৎকণ্ঠার পরিপ্রেক্ষিতে এখানে যে উদ্ধার অভিযান পরিচালিত হচ্ছে, সেই উদ্ধার অভিযানের খবর আমরা আপনাদেরকে সরাসরি জানিয়ে দিচ্ছি। এই মুহূর্তে বা এখন যারা এই সংবাদের সাথে যুক্ত হয়েছে
আছেন তাদের জন্য আমরা একদম প্রথম দিকের যে কথাগুলো আমরা বলছিলাম, যে তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছিলাম, সেগুলোর আমরা পুনরাবৃত্তি করতে চাই। এই হাসপাতালে কিভাবে আগুন লেগেছে, কতজন রোগী ছিলেন, কর্মকর্তারা রয়েছেন তাদের কাছে আমরা এই প্রশ্ন করেছিলাম। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে এই আগুন লাগার ঘটনায় কোনো ধরনের জানের অর্থাৎ প্রাণের মানুষের কোনো আহত হওয়া বা নিহত হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং সেটি সেই হিসেবে বলা যায় যে এত উদ্বেগ এবং উৎকণ্ঠার মধ্যে 1100 থেকে 1200 রোগীর মধ্যে অধিকাংশকে সরিয়ে ফেলার যে কথা বলা হচ্ছে সেটিকে এখনো পর্যন্ত একটি সফলভাবে উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে বলেই মনে হচ্ছে। এবং আমরা এখানে যারা স্বজন ছিলেন তাদের অনেকের সাথে কথা বলেছি। যেহেতু অনেক স্বজন ছিলেন এবং বেশিরভাগই সবাই এখানে ভর্তি ছিলেন, কারণ আজ শুক্রবার এবং শুক্রবারে যে বহির্বিভাগ বা আউটডোর থাকে সেটি বন্ধ থাকে। সবাই আসলে এখানে ভর্তি হওয়া রোগীরাই ছিলেন এবং সেই ভর্তি হওয়া রোগী হওয়ার কারণে তাদের সাথে স্বজনও ছিলেন, কেউ কেউ হয়তো বাইরেও গিয়েছেন এবং অনেকেই আবার খোঁজ পেয়ে স্বজনদের খোঁজে এখানে এসেছেন। এবং যেহেতু ঘটনার পরপরই এখান থেকে রোগীদেরকে সরিয়ে নেওয়ার উদ্ধার অভিযান পরিচালনা করা হয়েছে, তাৎক্ষণিকভাবে যাকে যেখানে পারা যায় সেই সকল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এবং সেই কারণে এখানে অনেক অভিভাবক তাৎক্ষণিকভাবে বলছিলেন যে তাদের অভিযোগ না ঠিক, যে তাদের অভাবের কথা বলছিলেন যে হ্যাঁ আমি দুঃখিত, আজকে আসলে বৃহস্পতিবার, কিন্তু যেহেতু সন্ধ্যার সময় আসলে আউটডোর বন্ধ থাকে এবং সে কারণে আসলে এখানে ভর্তি রোগীরাই ছিলেন। এবং যে কথাটি বলছিলাম যে আসলে এই অনেকেই আসলে বলছিলেন যে তারা আসলে তাদের স্বজনদের খোঁজ পাচ্ছেন না। পরবর্তীতে তারা আসলে যারা বিভিন্ন হাসপাতালে খোঁজ নেওয়ার পরে আবার জানিয়েছেন যে অনেককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের দিকে নিয়ে যাওয়া হয়েছে। আমরা এই মুহূর্তে আছি বাত রোগ নিরাময় কেন্দ্রের দিকে। আমরা এখন হাসপাতালের যে মূল গেট রয়েছে সেই মূল গেটের দিকে আমরা কথা বলতে চাই। আমরা এখানে হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা আছেন। আমরা যদি ভাই একটু বলতেন যে আসলে এখন কি অবস্থা? জি, এখন তো রুগী তো আপনার নিয়ে যাচ্ছে আর কি বিভিন্ন হসপিটালে, এই আর কি আমরা যতটুকু পারছি আর কি এখানে সহযোগিতা করার জন্য। আদারওয়াইজ তো আর আমাদের আর কিছু করার নেই। 6টা থেকে এই পর্যন্ত কত রোগীকে আসলে সরিয়ে ফেলা সম্ভব? অনেক রোগী এসেছে এখানে, তার হিসাব তো আর বলা যাচ্ছে না আর কি। এখন কত রোগী বাকি আছে? এখন তো আছে এখানে প্রায় 15-20 জন আছেন আর কি এখানে। 1100-1200 রোগীর মধ্যে 15-20 জন না আমাদের এখানে আছেন। আমি তো আসলে বাদজোরের প্রশাসনিক কর্মকর্তা আর কি। বাদজোরের এখানে কত রোগী ছিল? এখানে প্রায় অনেক পেশেন্ট ছিলেন আর কি। কত সংখ্যাটা কত? বেড কত? বেড তো আমাদের আসলে বেড নেই তো আমাদের হলো বহির্বিভাগ হসপিটাল। বহির্বিভাগে লোক ছিলেন? না না না, সন্ধ্যার সময় বহির্বিভাগে কোনো পেশেন্ট থাকে না, কিন্তু সোহরাওয়ার্দীর পেশেন্ট গুলো এখানে এসছেন আর কি। ওখান থেকে যাদেরকে সরানো হয়েছে তারা আমাদের এখানে আশ্রয় নিয়েছিলেন আর কি। এই যে এত অল্প সময়ে এত বিশাল সংখ্যক রোগী তো সরিয়ে ফেলা অনেক দুঃসাধ্য কাজ। কিভাবে আপনারা এটা কারা কিভাবে সম্পৃক্ত হলেন, কিভাবে এই উদ্ধার পরিচালনাটা হলো? প্রত্যেকে যার যার মতো সহযোগিতা করেছেন। এখানে কেউ যে আপনার নিজের ইয়েতে সেটা না, যার যার সম্ভব যে যতটুকু পারছেন সহযোগিতা করেছেন আর কি। আপনার পুরো নামটা এবং পরিচয়? আমার নাম বিলকিস পারভিন, প্রশাসনিক কর্মকর্তা, জাতীয় বাতজ্বর ও হৃদরোগ নিয়ন্ত্রণ কেন্দ্র। জি, আপনাকে ধন্যবাদ। রাব্বি, আপনি শুনছিলেন যে তিনি বলছিলেন যে এখানে আসলে যে সংকট তৈরি হয়েছে সন্ধ্যার সময়, যে সংকট তৈরি হয়েছে এবং সেই সংকটের পর 1100 থেকে 1200 রোগীর যে কথা শোনা যাচ্ছে এবং তাদের প্রায় 90 ভাগের বেশি যদি সংখ্যা হিসাব বলা হয় তাদেরকে এরই মধ্যে সরিয়ে ফেলা সম্ভব হয়েছে এবং সেটি আসলে
কিভাবে সম্ভব হলো সেই বিষয়টি আমি জানতে চাচ্ছিলাম। সেটি যিনি আমাদেরকে জানিয়েছেন যে এখানে মানে হাসপাতালের সর্বস্তরের যারা কর্মকর্তা রয়েছেন, চিকিৎসক, নার্স এবং বয় এবং আরো যারা রয়েছেন সব ধরনের বিভিন্ন শ্রেণীর কর্মকর্তা, তারা আসলে সবাই আন্তরিকভাবে এই সংকট থেকে উত্তরণের চেষ্টা করছেন এবং করেছেন বলেই তারা বলছেন যে এই সময়ের ভেতরে তাদেরকে সরিয়ে ফেলা সম্ভব হয়েছে। আমরা এখন বাতজ্বরের নিরাময় কেন্দ্র থেকে আমরা এখন চেষ্টা করব অন্যান্য জায়গাগুলোতে কি অবস্থা সেটি দেখার আমরা চেষ্টা করব। আমরা হাসপাতালের, আপনি কি হাসপাতালের? আমি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, আমি আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা দেখি আরো একদম হাসপাতালের যে মেইন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী রুগী ছিল, মানে এই পর্যন্ত সরকারের ওই রুগীর কোনো মনে ড্রাইভার নাই। 2 মাস থেকে একটা রুগী ছিল বসে রয়েছে, মানে এই পর্যন্ত সরকারের ওই রুগীর এমন কোন কিছু পড়ে রয়েছে, এন মানসিক হিসাবে কোনো মনে ড্রাইভার নাই, মানুষ রুগী। আপনি শুনছিলেন যে হাসপাতাল কর্তৃপক্ষ এবং অন্যান্য যারা প্রশাসনিক কর্মকর্তা রয়েছেন তারা দাবি করলেও যে সবাইকে সুস্থভাবে সম্পন্ন ছড়িয়ে ফেলা যাচ্ছে, কিন্তু অনেকের আসলে এখনো অভিযোগও আমরা শুনতে পাচ্ছি। তো আমরা এই মুহূর্তে আমরা এখন স্টুডিওতে চলে যাচ্ছি। রাব্বি, আপনারা জানেন যে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে আগুন লাগার পর প্রায় 2 ঘন্টার চেষ্টা আগুনটি নিয়ন্ত্রণে এসেছে। এখন সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন রিপোর্টার ওমর ফারুক। জাফর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে আগুন লাগার ঘটনায় যে উদ্ধার তৎপরতা, সেই উদ্ধার অভিযান এখনো পর্যন্ত চলছে। এখনো পর্যন্ত রাজধানীর বিভিন্ন জায়গা থেকে অ্যাম্বুলেন্সগুলো এখানে ছুটে আসছে এবং পুরো এলাকায় অ্যাম্বুলেন্সের যে আওয়াজ, সেই আওয়াজে আসলে মুখর। এবং রাজধানীর বিভিন্ন হাসপাতালেও কিন্তু এখান থেকে রোগীদেরকে নিয়ে এখান থেকে অ্যাম্বুলেন্সগুলো সেখানে আসলে চলে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে উদ্ধার তৎপরতা চলছে, সেই উদ্ধার তৎপরতার দৃশ্য। এই উদ্ধার তৎপরতায় অংশ নেওয়ার জন্য আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা এখানে এসেছেন এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের পাশাপাশি ফায়ার ব্রিগেডের কর্মকর্তারাও এখানে, ফায়ার ব্রিগেডের মহাপরিচালক থেকে শুরু করে অন্যান্য 11-12টি টিম এখানে কাজ করছে। স্বরাষ্ট্রমন্ত্রী এখানে এসেছিলেন এখানে স্বাস্থ্যমন্ত্রী এবং প্রতিমন্ত্রী, তাদের সবার সাথে আমরা কথা বলেছি। হাসপাতালের পরিচালকের সাথে আমরা কথা বলেছি। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন সেটি হচ্ছে যে এখানে 11 থেকে 1200 মতো রোগী এখানে ভর্তি ছিলেন এবং তারা দাবি করছেন যে বেশিরভাগ রোগীকেই তারা এখান থেকে সরিয়ে নিতে তারা সক্ষম হয়েছে এবং তাদের কথা কোন ধরনের হতাহতের ঘটনা ঘটেনি বলে আমরা জানতে পেরেছি। একদম ঘটনার পরপরই আসলে পুলিশের টিম এখানে এসে উপস্থিত হয়েছিল। আমাদের সাথে আছেন তেজগাঁ জোনের ডিসি বিপ্লব। আমরা তার কাছে জানতে চাইবো যে আসলে এখন পর্যন্ত আসলে আপনারা কিভাবে এই উদ্ধার তৎপরতা আপনারা কি ভূমিকা পালন করছেন? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে সন্ধ্যা 6টা থেকে 6:30টার দিকে এইখানে যে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে, আমি বলবো একটি দুর্যোগময় পরিস্থিতি। সেই দুর্যোগময় পরিস্থিতির খবর আমরা পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা অ্যাম্বুলেন্সকে আমরা ফায়ার ব্রিগেডকে খবর পাঠাই এবং আমাদের আশপাশের সমস্ত থানা থেকে সমস্ত অফিসার ফোর্স আমরা সবাই এখানে নিয়ে এসে ফায়ার ব্রিগেডের কাজকে স্মুথ করার জন্য যা ব্যবস্থা গ্রহণ করার প্রয়োজন, আমরা ফায়ার ব্রিগেডের কাজকে স্মুথ করার জন্য সমস্ত ব্যবস্থা গ্রহণ করি। পাশাপাশি আমাদের জন্য যেটা সবচেয়ে বেশি চ্যালেঞ্জের ছিল, ভিতরে যারা রোগী ছিল সেই রোগীদেরকে নিরাপদে সুস্থ অবস্থায় বের করে নিয়ে আসার জন্য
আমরা আইসিইউ থেকে এবং সাধারণ ওয়ার্ড থেকে সমস্ত রোগীদের আমরা বের করে নিয়ে এসেছি। প্রায় 1200-র মতো রোগী আমরা বের করে নিয়ে এসে আশপাশের হসপিটালগুলোতে আমরা প্রেরণ করেছি। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আপনাদেরকে বলছিলাম যে এই ডিসি বিপ্লব যেটি বলছিলেন যে বিভিন্ন হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেও একদম যারা জটিল রোগী এবং আইসিইউ রোগী তাদেরকে সেখানে পাঠানো হয়েছে। সেখানে আছেন আমাদের রিপোর্টার সালেহীন, আমরা তার কাছে চলে যাচ্ছি। তো এই মুহূর্তে এখন পর্যন্ত প্রায় আমরা 70 থেকে 80 জন রোগীকে কিন্তু দেখেছি যে ভিতরে তারা প্রবেশ করেছেন এবং তাদেরকে বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। যারা যে ধরনের রোগী তাদেরকে কিন্তু সেই ধরনের চিকিৎসা দেওয়ার জন্য সেই সমস্ত ওয়ার্ডে ভর্তি করা হচ্ছে। বেশিরভাগ আমি বলে রাখতে চাই যে এখানে যে হাসপাতালে আসার পরপরই যে যারা এখানে এসেছে তারা শিশু, নারী এবং বৃদ্ধের সংখ্যায় কিন্তু সবচেয়ে বেশি কিন্তু আমরা দেখেছি এবং একের পর অ্যাম্বুলেন্স কিন্তু এখানে ঢুকেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে এসে জড়ো হয়েছে এবং একের পর এক আসছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে নিরাপত্তা কর্মী যারা রয়েছেন তারা কিন্তু এখানে উৎসুক যে জনতা রয়েছে তাদেরকে সরানোর জন্য এবং এই জায়গাটিকে পরিষ্কার রাখার জন্য এবং সব ধরনের সহযোগিতা করার জন্য রোগীদেরকে দ্রুত যেন তারা ভিতরে প্রবেশ করাতে পারেন এবং তাদের চিকিৎসা দিতে পারেন সেই ব্যবস্থা কিন্তু তারা নিরাপত্তা রক্ষী যারা রয়েছেন, আনসার সদস্য রয়েছেন, তারা কিন্তু বারবার মাইকিং করে বলছেন এবং ভিতরে প্রবেশ করছেন, রোগীদের ভিতরে প্রবেশ করাচ্ছেন। আমরা এর আগে আপনাদেরকে যেটু এর আগে জানিয়েছিলাম যে এখানকার যে আবাসিক সার্জন রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছিলেন যে এখানে কতজন রোগী আসলে ভর্তি হতে পারবে এই মুহূর্তে যদি তারা সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে এখানে যদি আসেন। তারা বলেছেন যে যত রোগী আসুক না কেন তাদেরকে সুচিকিৎসা দেওয়ার জন্য যে ধরনের ব্যবস্থা নেওয়া প্রয়োজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ সেই ধরনের ব্যবস্থা কিন্তু তারা নেবেন। এবং এখানকার আমি বলে রাখি যে আবাসিক সার্জন যিনি রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছিলেন যে আধা ঘন্টা আগে তিনি জানিয়েছিলেন প্রায় রোগী প্রায় 50 জনের মতো এখানে এসেছেন, কিন্তু আমরা এখন পর্যন্ত দেখেছি প্রায় 70 থেকে 80 জন রোগী কিন্তু এই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। এই সঙ্গে বলে রাখছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের যে পরিচালক রয়েছেন তিনি কিন্তু হাসপাতালে এখন অবস্থান করছেন এবং তিনি তদারকি করছেন এবং তিনি এই রোগীদের দেখভাল করার জন্য তাদেরকে কর্মকর্তা যারা রয়েছেন, ডাক্তার যারা রয়েছেন সবাইকে কিন্তু সেই ধরনের নির্দেশ তিনি দিয়েছেন, সঙ্গে সঙ্গে তিনি দিয়েছেন। এবং এছাড়াও স্বাস্থ্য অধিদপ্তর থেকে এবং স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে কিন্তু এখানে তাদেরকে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করা হচ্ছে এই রোগীদেরকে যারা আসছেন তারা যেন সব ধরনের সুচিকিৎসা পায় এবং চিকিৎসার ক্ষেত্রে কোনো অবহেলা বা কোনো ধরনের অবহেলা যেন না পায় সেই ধরনের ব্যবস্থা করার জন্য সকল কর্তৃপক্ষ ডাক্তার যারা আছেন তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। এবং আপনারা জানেন যে আজকে সোহরাওয়ার্দী হাসপাতালে যে সন্ধ্যায় আগুন লেগেছিল সেই আগুনটি নিয়ন্ত্রণে এসেছে এবং সেখানকার যা রোগীরা রয়েছেন যেই ওয়ার্ড দুটি ছিল শিশু এবং গাইনি বিভাগের সেই ওয়ার্ডের রোগীদেরকে কিন্তু বিভিন্নভাবেই এই অ্যাম্বুলেন্সে করে এই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং এছাড়াও বিভিন্ন স্থানীয় হাসপাতালগুলোতে ভর্তি করা হচ্ছে সেখানকার। এবং আপনারা দেখতেন যে একটি অ্যাম্বুলেন্স কিন্তু এই মুহূর্তে আরও একটি অ্যাম্বুলেন্স এসেছে যেটি সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে এসেছে বলে আমরা ধারণা করছি এবং তারা দেখছেন যে এখানে ট্রলি নিয়ে স্ট্রেচার নিয়ে তারা কিন্তু অপেক্ষা করছিলেন যে রোগী আসলেই কোনো ধরনের যেন অসহযোগিতা রোগীরা যেন না পায় এবং দ্রুত তাদের চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করতেই কিন্তু মূলত তাদের এই তৎপরতা দেখা গেছে। এই হাসপাতাল কর্তৃপক্ষ যারা রয়েছেন তো তাদেরকে কিন্তু এখানে তারা কিন্তু কাজ করেই যাচ্ছেন এবং তারা দায়িত্ব নিয়েই কিন্তু কাজ করছেন এবং দ্রুত তাদেরকে চিকিৎসা দেওয়ার জন্যই এই ধরনের ব্যবস্থা নিয়েছে। তো এখানে হাসপাতালে কর্তৃপক্ষ যা জানিয়েছেন যে যত রোগী আসুক না কেন তাদেরকে সুচিকিৎসা দেওয়ার জন্য সব ধরনের ব্যবস্থা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তো এই মুহূর্তে এখানে যে রোগীগুলো আসছেন তাদেরকে কিন্তু বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করাচ্ছে যার যেই রোগী হোক না কেন যেই ধরনের রোগী হোক না কেন তাদেরকে সেই ধরনের ওয়ার্ডে ভর্তি করা হচ্ছে এবং তাদেরকে সেই দিকে নেওয়া হচ্ছে এবং সুচিকিৎসা দেওয়ার জন্য সব ধরনের ব্যবস্থা কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তো এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমার কাছে ছিল সবশেষ পরিস্থিতি। তো জাফর, আমরা চলে যাচ্ছি স্টুডিওতে জাফরের কাছে। আমরা আবারও ফিরছি সোহরাওয়ার্দী হাসপাতালের অগ্নিকাণ্ডের খবরে। সেখানে আছেন রিপোর্টার ওমর ফারুক, বিস্তারিত জানতে চলে যাচ্ছি তার কাছে। ওমর, মেডিকেল কলেজ হাসপাতালে আগুন লাগার ঘটনায় যে উদ্ধার তৎপরতা সেই উদ্ধার তৎপরতা এখনো পর্যন্ত চলছে। এখনো পর্যন্ত আমরা এই বিভিন্ন হাসপাতালের বিভিন্ন যে ভবন রয়েছে সেই ভবনের যে বারান্দা রয়েছে সেখানে এখনো পর্যন্ত কিছু রোগীকে আমরা বসে থাকতে এবং উদ্ধারের
অন্য হাসপাতালে যাওয়ার জন্য অপেক্ষায় থাকতে আমরা আসলে দেখতে পেয়েছি। তবে সব মিলিয়ে সন্ধ্যা 6টার পর থেকে এখানে যে হাসপাতালের 1100 থেকে 1200 যে রোগী তার সেই রোগীদেরকে যে এখান থেকে বেশিরভাগ 90 ভাগেরও বেশি রোগীদেরকে যেখান থেকে সরিয়ে নেওয়া গেছে এবং সেই সরিয়ে নেওয়ার কারণে এখানে যারা উদ্ধারকর্মী ছিলেন এবং যারা সেবাকর্মী ছিলেন তাদেরকে কৃতজ্ঞতা এবং তাদেরকে ধন্যবাদ দেয়া যায় বলে এখানে যারা এখানে এসেছেন, যারা বিভিন্ন মানুষ যারা এসেছেন তারা আসলে সেটি বলছেন। এবং এই উদ্ধার তৎপরতা এখনো পর্যন্ত চলছে। কিছুক্ষণ আগে এখানে হাসপাতালের পক্ষ থেকে যে তথ্য জানানো হচ্ছিল মাইকে ঘোষণা করে, তারা যে সেই ঘোষণার জায়গা থেকে যেটি জানানো হয়েছে সেটি হচ্ছে যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এখন পর্যন্ত প্রায় 150 রোগীকে সেখানে স্থানান্তর করা হয়েছে। এই মুহূর্তে যারা রোগীদেরকে খুঁজছেন স্বজনরা, তাদেরকে বলা হচ্ছে তারা যেন রোগীদেরকে খুঁজতে তারা যেন মুগদা জেনারেল হাসপাতালে যান, সেই পরামর্শ দেওয়া হয়েছে। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষ এই মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিশ ডাক্তার, এই মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থী, এই মেডিকেল কলেজ হাসপাতাল সহ অন্যান্য হাসপাতালের যত ডাক্তার ছিলেন, আমরা খবর নিয়ে জানতে পেরেছি যে হাসপাতালের পক্ষ থেকে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই জরুরি খবর শোনার সাথে সাথে তারা সবাই এখানে আসলে ছুটে এসেছেন এবং সেই ছুটে আসার ফলে এবং সবার সম্মিলিত চেষ্টার ফলেই আসলে এখন যে আমরা বলতে পারছি যে এবং জানাতে পারছি যে 1100-1200 রোগী যারা এখানে ভর্তি ছিলেন তাদের বেশিরভাগকে বিভিন্ন হাসপাতালে ছড়িয়ে নেওয়া সম্ভব হয়েছে। আসলে সেটি আসলে তাদের এই আন্তরিকতা এবং তাদের এই নিষ্ঠা এবং তাদের এই দায়িত্ববোধের কারণেই সেটি সম্ভব হয়েছে বলে আমরা দেখতে পাচ্ছি। সম্ভব হয়েছে বলেই আসলে এখানে যারা এসেছেন এবং যারা অংশ নিচ্ছেন তারা আসলে বলছেন এবং দাবি করছেন। আমরা এখন আপনারা দেখতে পাচ্ছেন যে ফায়ার ব্রিগেডের কর্মীরা শেষ মুহূর্তের তৎপরতা আসলে চালাচ্ছেন। আমি একটু যদি কথা বলি ভাইয়া, এখন আসলে এই মুহূর্তে আসলে মানে কি অবস্থা, মানে আগুন নেভানোর কি অবস্থা? এই মুহূর্তে আগুনটি কমপ্লিট নিয়ন্ত্রণে আছে। আমার মহাপরিচালক মহোদয় এটা বলেছে মিডিয়ার কাছে। আর সর্বোপরি আমরা ড্যাম্পিং এ কাজ করছি। এটি স্টোর থেকে আগুনটি সংগঠিত হয়েছে, একটু ডিফারেন্ট ফায়ার, কারণ আমাদের এই ফায়ারটিতে আমাদের এক্সপার্ট যেমন মেডিক টিমও কাজ করেছে। আমরা হসপিটালে আমরা এভাকুয়েশন যে প্ল্যানটা এই হসপিটালে আমরা করেছি সেইভাবে আমরা সমস্ত রুগী এভাকুয়েট করেছি এবং আইসিইউ থেকে লোকগুলো নিয়ে আমরা অন্য হাসপাতালে স্থানান্তর করেছি। এই মুহূর্তে অনেকটা ফ্রি আছে, আমরা আধা ঘন্টার মধ্যে টোটাল ফায়ারটা আউট দিতে পারবো। এই ধরনের একটি হাসপাতালে যেই ধরনের অগ্নি নিরাপণ ব্যবস্থা থাকার কথা সেটি কি আপনারা পেয়েছেন কি? অগ্নি নির্বাপনী ব্যবস্থা অলরাইট, বাট সেটা কি হয়েছে সেটা আমরা তদন্ত করে দেখব। আমরা কিছুদিন আগেও এখানে ড্রিল করেছি, আমরা এভাকুয়েশন ড্রিল করেছি, আমাদের সেফটি প্ল্যান নিয়ে আমরা কাজ করেছি, টেবিল টক এক্সারসাইজ করেছি, এখানে আমরা সকল কাজ করেছি। এই মুহূর্তে আমরা তদন্ত করে দেখব কি হয়েছে। জি, আপনাকে ধন্যবাদ। আমরা ফায়ার ব্রিগেডের একজন কর্মকর্তার সাথে বলছিলাম। আমরা এখন চলে যাচ্ছি স্টুডিওতে। আমরা আবারও আপনাদেরকে এখানে নিয়ে আসবো এবং সরাসরি এখানকার যে উদ্ধার তৎপরতার খবর সেটি আপনাদেরকে জানাতে পারবে বলে আমরা আশা করি। ওমর, জাফর, এখানে উদ্ধার তৎপরতা এখনো পর্যন্ত চলছে। আমরা বলছিলাম যে অনেকেই মনে করছেন যে অনেক অল্প সময়ে প্রায় 1000 খানেক রোগীকে এখান থেকে বিভিন্ন হাসপাতালে সরিয়ে ফেলা সম্ভব হয়েছে। এখানে যারা উদ্ধার তৎপরতা অংশ নিয়েছেন এমন একজনের সাথে আমি কথা বলবো। আসলে প্রাথমিকভাবে উদ্ধার তৎপরতা কেমন ছিল? প্রাথমিক যখন 4:45 ঘন্টা লাগে তখন আমরা একটা মই আনি, বড় মই দিয়ে চোখন দেওয়ার পরে আমরা রুগীগুলো নামাতে সক্ষম হই এবং 3 তলা রুগীগুলো ওই মই দিয়ে নামানো হচ্ছে। আমরা প্রথমে জানালার গ্লাসগুলো ভাঙার পরে ওই দিক দিয়ে ফায়ার দিতে লুক অনেক পরে আসে। আমরা প্রথম দোয়াগুলো দেখতে পাই, আমরা কাজ করছিলাম পরে রাস্তার ওই পাশ থেকে আমরা দৌড়ে আসি। আওয়ার পরে দৌড়াই দিয়ে মুই দিয়ে ওঠার পরে ওনারা আসার পরে আমরা তৎপরতা শুরু হয়েছে। মানে আপনি কি করেন? আমি স্টুডেন্ট, এখানকার শেরে বাংলাতে পড়াশোনা করি। মেডিকেলই করে? না, শেরে বাংলা। যখন আমরা যেটি বলছিলাম যে আসলে এখানে এই হাসপাতালের নার্স, ব্রাদার, সেবাকর্মী সহ বিভিন্ন চিকিৎসক সবাই আসলে এই উদ্ধার তৎপরতায় তারা অংশ নিয়েছেন এবং আশেপাশের যত শিক্ষা প্রতিষ্ঠান আছে
যেমন শেরেবাংলার একজন শিক্ষার্থী বলছিলেন যে তিনিও এখানে এসেছিলেন এবং তারা মোয়ের মাধ্যমে দুতলা তিনতলা থেকে রোগীদেরকে নামিয়ে এসেছেন। এইভাবে আসলে আন্তরিকতা সর্বস্তরের মানুষের, চিকিৎসক, নার্স, ব্রাদার, সবার আন্তরিকতার কারণেই, অ্যাম্বুলেন্স কর্মী সবার আন্তরিকতার কারণেই আসলে এখানে তাদেরকে এই রোগীদেরকে বিশাল সংখ্যক এই রোগীদেরকে বিভিন্ন হাসপাতালে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে এবং এখনো কিছু কিছু রোগী এখানে আছেন, তাদেরকে সরিয়ে নেওয়ার জন্য সেই ব্যবস্থাও করা হচ্ছে। আমরা এখন চলে যাচ্ছি স্টুডিওতে। সোহরাওয়ার্দী হাসপাতালের অগ্নিকাণ্ডের পর এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে জানাচ্ছিলেন রিপোর্টার ওমর ফারুক। এই ছিল রাতের সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতেও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ, সঙ্গে থাকুন সময়।